জুলাইয়ের প্রতি আমরা যে জাস্টিস করতে পারি নাই, জুলাই যারা শহীদ হয়েছে তাদের প্রতি যে আমরা জাস্টিস করতে পারি নাই, এই একটা অভিশাপও মনে হয় আমাদের ঘাড়ে আসছে। আমরা কি আসলে এই ব্যাপারটা বুঝতেছি কি বুঝতেছি না? মীর শাহে আলমদের উদাহরণ দেওয়া যায় এখানের ভিতরে। তারা এখন বড় বড় হর্তাকর্তা বাংলাদেশের মাঝে। সালাউদ্দিন আহমেদকে পর্যন্ত দেখা গিয়েছে যে মীর শাহে আলমকে একটু তেল দিয়ে চলে, যে মীর শাহে আলম অনেক বেশি পাওয়ারফুল, তার কাছে সকল ক্ষমতা। আপনারা বলেন যে জুলাইয়ের আকাঙ্ক্ষাটা এখনো পূরণ হয়নি, ক্ষমতা পরিবর্তনের 2টা বছর হয়ে গেল, সবচেয়ে বড় অপূর্ণতার জায়গাটা তাহলে কোথায়? সব থেকে বড় অপূর্ণতার জায়গা যদি আমি বলি, শহীদ আহতদের ব্যাপারটা আমার মনে হয় যে সব থেকে বড় অপূর্ণতার জায়গা। যারা রাষ্ট্র বিনির্মাণের জন্য জীবন দিল, যারা আহত হলো, যারা অঙ্গহানি ঘটলো, যাদেরকে, ওই মানুষগুলাকে আমরা আসলে পুনরায় ওই ফ্যামিলিকে, শহীদ পরিবারকে, ওই আহতদেরকে আমরা আসলে রিকনসিলেট করতে পারিনি এই রাষ্ট্রের মাঝে। আমরা আবার তাদেরকে যে পুনর্বাসন করব, তাদের প্রত্যেককে যে হলো গিয়ে একটা সুবিধাজনক জায়গায় দিব, ওই প্রপার মর্যাদাটুকু দিব, আমার মনে হয় ওই জায়গাটাতে আমাদের সব থেকে বড় ঘাটতি আছে। বিচার আর একটা বড় জায়গা, যে মানে মূলত এইটা আসলে বিচারের সাথেই পারস্পরিক সম্পর্ক যুক্ত। আমার একটা ঘটনা সব থেকে বেশি মনে পড়ছে, যে শহীদ আনাসের ঘটনা। শহীদ যখন হলো গিয়ে চানখারপুলের মামলার রায় হলো, সেখানে দেখা গেল যে জেল দেয়া হচ্ছে, ফাঁসি দেয়া হচ্ছে না। ওই ঘটনাগুলো দেখার পরে শহীদ আনাসের বাবা এবং মা কান্না করতে করতে যখন বের হয় জেল থেকে, এবং বের হয়ে এসে আনাসের কবরের সামনে গিয়ে হাউমাউ করে কান্না করে, এবং কান্না করে বলতেছে যে কেন, মানে তারা খুব আফসোস করে বলতেছে যে কেন আমার ছেলে জীবন দিল। আর তারা তো এতদিন গর্বিত ছিল। তারা বললো যে এই রাষ্ট্র তোমাকে আমি বিচার নিশ্চিত করতে পারি নাই, সে তার সন্তানের কাছে ক্ষমা চাইছে। এই যে এই ঘটনাগুলো দেখায় দেয় যে জুলাইয়ের প্রতি আমরা যে জাস্টিস করতে পারি নাই, জুলাই যারা শহীদ হয়েছে তাদের প্রতি যে আমরা জাস্টিস করতে পারি নাই, যারা আহত হয়েছে তাদের প্রতি আমরা জাস্টিস করতে পারি নাই ওটা রাষ্ট্র ব্যবস্থার মাঝে। এইটা একটা বড় প্রশ্ন আমার মনে হয়। এর বাদে তো অনেকগুলো ব্যাপার আছে, রাষ্ট্র কাঠামোর কথা আমরা বললাম, পাওয়ার স্ট্রাকচারের কথা বললাম। আপনি দুদকের ক্ষেত্রে দেখতে পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের যে ঘটনাটা ঘটলো, একজন সোয়েটার ব্যবসায়ীকে, যেহেতু সোয়েটারের ব্যবসাটা শীতকাল কেন্দ্রিক হয় আর কি, তো শীত যেহেতু নাই, দেশে গরম পড়ছে, যাই একজনকে একটা দিয়ে দিলাম বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যেহেতু 3 মাসে শীত থাকে, 3 মাস সোয়েটারের ব্যবসা করে, বাকি 9 মাস বাংলাদেশ ব্যাংকের গভর্নর গিরি করলো। এই যে এই ধরনের কার্যক্রম, দুদক সংস্কার নিয়ে কথা বলা হচ্ছিল, এইগুলার মাঝে আসলে কোনো কিছু নাই। আমরা নিয়োগ প্রক্রিয়াগুলোর মধ্যে দেখেছি যে অসংখ্য নিয়ম, অসংখ্য দুর্নীতির কথা। এই রাষ্ট্রের মাঝে হলো গিয়া যাদেরকে আমরা বিগত 17 বছর লড়াই সংগ্রামে দেখি নাই, মীর শাহে আলমদের উদাহরণ দেওয়া যায় এখানের ভিতরে। তারা এখন বড় বড় হর্তাকর্তা বাংলাদেশের মাঝে। ইভেন যাকে আসলে কোট আন কোট করে আমি বলবো যে বাংলাদেশের ডিফেক্টো প্রধানমন্ত্রী বলা হয় আর কি, সালাউদ্দিন আহমেদ, সেই সালাউদ্দিন আহমেদকে পর্যন্ত দেখা গিয়েছে যে মীর শাহে আলমকে একটু তেল দিয়ে চলে, যে মীর শাহে আলম অনেক বেশি পাওয়ারফুল, তার কাছে সকল ক্ষমতা। এমনও আমরা শুনতে পেয়েছি যে বিএনপির সব থেকে পোরখাও নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি এলজিডি মন্ত্রণালয়ের অ্যাকচুয়াল মিনিস্টার, মন্ত্রী, তিনি পর্যন্ত মীর শাহে আলমের ইসে ছাড়া তার সিন্ডিকেটের বাইরে কোনো কাজ করতে পারতেছেন না। তো ফলত এই যে রাষ্ট্র ব্যবস্থার মাঝে যারা হলো গিয়ে সুবিধাভোগী, শুধুমাত্র মধুখোর, আমরা যেটাকে ইন্টারিম আমলের ভিতরে একটা শব্দ প্রচন্ড ভাবে প্রচলিত হয়েছে, ক্রিমখোর। সো এই ধরনের ক্রিমখোর লোকজন যারা আছে, তাদের দিয়ে যখন আপনি রাষ্ট্র ভরে ফেলবেন, এরা আসলে জানে না বাংলাদেশের লড়াইটা কি, সংগ্রামটা কি, মানুষ কিভাবে জেল খাটছে, কিভাবে রক্ত দিছে, এরা আসলে দেখে নাই। সো যারা আপনি এই স্ট্রাগলটা ফিল করতে না পারে, এই রবিউল ইসলাম নয়নদেরকে নিয়ে হয়তোবা আপনি সোশ্যাল মিডিয়ার ভিতর ট্রল করতে পারেন, কিন্তু রবিউল ইসলাম নয়ন জানে যে পল্টনে যখন তার সহযোদ্ধাকে গুলি করা হয়, তখন সেই গুলির লাশটা যখন ক্যারি করা হয়, লাশের ভার কতখানি, এইটা মীর শাহে আলমরা জানে না। সো আপনি যারা আসলে আপনার ঊর্ধ্বতন জায়গায় বসাবেন, সে যদি স্ট্রাগলটা না জানে, সে যদি না জানে যে বেগম খালেদা জিয়ার সাথে 17 বছর কি পরিমাণ অত্যাচার করা হয়েছিল, একটা মহিলাকে স্লো পয়জন করে কিভাবে মারা হয়েছিল, ওই ব্যাপারটা যদি কেউ ফিল না করে, তার পক্ষে আসলে জুলাই পরবর্তী সময় বাংলাদেশটা চালানো সম্ভব না। আমি জানি না তারেক রহমান কেন এমন করেন। এইটা নিয়ে সবসময় একটা কথা বলা হয় যে তারেক রহমানের গভর্নমেন্টে বা তারেক রহমানের আশেপাশে সবসময় আসলে গিয়াস টাইপের একজন লোক লাগে আর কি, একটা বন্ধু, সেটা লাগে। তো ওই সময়ের ভিতরে গিয়াসুদ্দিন আল মামুন ছিল, এখন সেটা হয়েছে মীর শাহে আলম আর কি। তো এই ধরনের মানুষেরা গভর্নমেন্টকে ক্ষতি করে এবং আলটিমেটলি রাষ্ট্রের ক্ষতি করে। জুলাই গণহত্যার বিচার ধীর গতিতে হচ্ছে, এই কথাটা শুধু এনসিপি না, শহীদ পরিবারগুলো বলছে। এ ব্যাপারে আপনার মতামত কি?
আপনার কি বিচার মনে ধীর হচ্ছে? গতিতে হচ্ছে বলবো কি না, বিচার যাতে না হয় সেরকমই একটা বন্দোবস্ত তৈরি করা হয়েছে আর কি। তো মেইনলি আসলে জুলাইয়ের যে বিচারগুলা, জুলাই হত্যাকাণ্ডের টোটাল বিচারগুলার তো মেইন দায়িত্বটা ট্রাইব্যুনালের ঘাড়ে ন্যস্ত। সো ট্রাইব্যুনালে আমরা দেখতে পেয়েছি যে দলীয় নিয়োগীকরণ এবং দলীয় নিয়োগের মাধ্যমে ট্রাইব্যুনালের যে কার্যক্রম স্থবির করে ফেলা হয়েছে। তো আমরা আসলে এই রকম ট্রাইব্যুনাল চাই নাই, একদম খোলামেলা কথাবার্তা। ট্রাইব্যুনালে এমন লোকজনকেই দিতে হবে যারা ওই সাহসটা দেখাইতে পারবে, যারা গার্ডসটা দেখাইতে পারবে। সে আপনি যখন ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে বলি বা চিফ প্রসিকিউটর যে পদই বলি না কেন, যে কোনো প্রসিকিউটর হিসেবে নাম লেখান, আপনার এই জিনিসটা যাইনেই ওই পোস্টে নাম লেখাইতে হবে যে আওয়ামী লীগ যদি কোনোদিন বাংলাদেশের রাজনৈতিক তে আসে তাহলে এদেরকে প্রথম যাদেরকে টার্গেট করা হবে তাদের মাঝের একজন। সেই জিনিসটা বোধ করেই তাদেরকে আসলে ট্রাইব্যুনালের নামটা লেখানো উচিত। সো আপনি আসলে নাচতে নেমে ঘুমটা দেওয়া, এইটা আসলে একটা বাজে প্র্যাকটিস। সো ট্রাইব্যুনালে যাদের নাম লেখানো হয়েছে তারা ওই জিনিসটা মেনেই তাদেরকে আসলে ট্রাইব্যুনাল কাজটা করতে হবে এবং বিচার যে কার্যটা সম্পন্ন করতে হবে। টোটাল বিচারিক যে প্রক্রিয়াটা, তদন্ত থেকে শুরু করে সবকিছু দীর্ঘমেয়াদী দ্রুত গতিতে করতে হবে। এটা আসলে দীর্ঘায়িত করার কোনো কারণ নেই। তো আপনি যখন এই জিনিসটাকে দীর্ঘায়িত করবেন, আপনি যখন এই জিনিসটাকে লেন্দি করবেন, এবং আওয়ামী লীগ তো বাংলাদেশের, এরা তো নাগরিক, সকল আওয়ামী লীগ তো আসলে বাংলাদেশ থেকে আসলে বিদেশে পালায় নাই। তৃণমূলে অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো তো আছে, অনেকে জেলে আছে। এদের যে রিকনসিলিয়েশন প্রক্রিয়াটা হবে, এরা তো বাংলাদেশের নাগরিক, আমি তো তাদেরকে মেরে ফেলতে পারি না সবাইকে ইসের ভিতরে দিয়ে। হাসিনার ফাঁসি হবে কিন্তু বাংলাদেশের সকল আওয়ামী লীগের তো আর ফাঁসি হবে না। তো তারা কোন প্রক্রিয়া বাংলাদেশে রিকনসিলিয়েট করবে? তারা তো প্রত্যেকে গণহত্যার সহযোগী।